বিয়ে বাড়ি থেকে বেরিয়ে তৃপ্তিকে নিয়ে চেয়ারম্যান বাড়ি থেকে হাঁটা ধরল নিদ্র। রাত তার চরম সীমায় পৌঁছে গেছে। বজলুর আজ না আটকালে নীরবকে হয়তো মেরেই ফেলত। তৃপ্তি নিদ্রর হাঁটার সাথে পেরে উঠছে না, সে হুমড়ি খেয়ে বারবার পড়ে যাচ্ছে। এটা দেখে নিদ্র চট করে তৃপ্তিকে কোলে তুলে নিল। তৃপ্তি ভয়ে কিছু বলতে পারছে না, থরথর করে কাঁপছে সে। নিদ্র লম্বা লম্বা পা ফেলে চেয়ারম্যান বাড়িতে চলে আসলো। তৃপ্তিকে তৃপ্তির রুমে নিয়ে গিয়ে তৃপ্তিকে বেডের উপর শুয়ে দিল। এরপর চেপে ধরল তৃপ্তিকে। নিদ্র তৃপ্তির বেডের সাথে। তৃপ্তি চোখ মুখ বুজে থরথর করে কাঁপছে। নিদ্র চোখের দিকে তাকাতে পারছে না সে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। দুহাত মুঠিবদ্ধ করে ধীরে ধীরে চোখ খুলে নিদ্রর দিকে তাকালো সে। চট করে আবার চোখ বুজে নিল। এত রাগ কেন ছেলেটার সেটা বুঝতে পারছে না তৃপ্তি। চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছে, নাক মুখ লাল হয়ে আছে। তৃপ্তি আবার ধীরে ধীরে চোখ খুলে নিদ্রর দিকে তাকালো। ভয়ে ভয়ে বলে উঠল তৃপ্তি, ভাইয়া। তৃপ্তি আর কিছু বলার আগে নিদ্র তৃপ্তির ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। তৃপ্তি থমথম খেয়ে দুহাত দিয়ে নিদ্র টি শার্ট খামচি মেরে ধরল। শরীরের মধ্য দিয়ে কয়েকশো কিলোমিটার বেগে ঝড় বয়ে গেল তৃপ্তির। তৃপ্তির চোখ দুটো বড় বড় করে নিদ্রর দিকে তাকিয়ে আছে। নিদ্র চোখ দুটো এখনো বন্ধ। এদিকে নিদ্র তৃপ্তির ঠোঁট দুটো যেন ছিঁড়ে ফেলছে। রাগ পুরোটা ঝাড়ছে সে তৃপ্তির ঠোঁটের ওপর। তৃপ্তি ব্যথায় আবেশে চোখ বুজে নিল। কিছু সময় যাওয়ার পর তৃপ্তি আর নিতে পারছিল না। নিদ্রর মাথা দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল সে। চলে গেল আরো কিছু সময়। তৃপ্তির নিঃশ্বাস ঘন হয়ে আসছে, জোরে জোরে বুক ওঠানামা করছে। এ কেমন ফিলিংস হচ্ছে তার। এর আগে তো কখনো এমন ফিলিংস এর সাথে পরিচিত হয়নি সে। তৃপ্তির চোখ বুজে ফিলিংসটা বোঝার চেষ্টা করলো। জীবনে প্রথম কোনো পুরুষের ছোঁয়া এত গভীর ভাবে পেল সে। না, কিছুই বুঝতে পারছে না তৃপ্তি। নিদ্র আস্তে করে তৃপ্তির হাত নিজের মাথা থেকে সরালো। এরপর তৃপ্তি ঠোঁট দুটো থেকে উঠে আসলো সে। তৃপ্তির গায়ের উপর থেকে সরে এক পাশে শুয়ে পড়ল নিদ্র। চোখ দুটো বুজে জোরে জোরে দুটো নিঃশ্বাস নিল। এরপর তৃপ্তিকে টেনে নিজের ওপরে নিয়ে আসলো। তৃপ্তি লজ্জায় চোখ খুলতে পারছে না। ফিলিংসটা একেবারে নতুন তার জন্য। তৃপ্তি নিদ্রর বুকে টি শার্টের মধ্যে চোখ মুখ বুজিয়ে মুখ লোকালো। নিদ্র তৃপ্তির দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। জড়িয়ে ধরলো সে তৃপ্তিকে। ভাইয়া, আমায় মারবেন না তো, দেখেন আমি কিছু করিনি। নিদ্র আস্তে করে তৃপ্তির মাথায় চুমু দিয়ে বলল, আমি জানি। নিদ্রর স্বাভাবিক কথা শুনে তৃপ্তি নিদ্রর বুকে নাক ঘষে মুখ তুলে নিদ্রর দিকে তাকালো। নিমেষে আবার মুখ লুকালো সে নিদ্রর টি শার্টে। নিদ্র এবার হালকা হেসে উঠল। বাহ বাহ, লজ্জা পাচ্ছে বুঝি আমার কিউটিটা। তৃপ্তি নিদ্রর বুকে নাক ঘষে টি শার্টের মধ্যে মুখ লুকিয়ে গলা খাদে নামিয়ে তৃপ্তি বলল, তোমার ঠোঁটের লিপস্টিক লেগে আছে। তৃপ্তির কথা শুনে মুহূর্তে নিদ্র আবার ঘোরের মধ্যে চলে গেল। তৃপ্তির মাথা নিজের বুকে তুলে আবারও ঠোঁট ডুবিয়ে দিল তৃপ্তির ঠোঁটে। তৃপ্তি এবার আরো বড় ধরনের শখ খেলো। কি হচ্ছে তার সাথে সে বুঝতেই পারছে না। একই ধরনের ফিলিংস। তৃপ্তি এবার মোচড়াতে শুরু করলো। নিদ্রর বুকে টি শার্টে শক্ত করে খামচি মেরে ধরলো। কোনো মতে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। হঠাৎ তৃপ্তির মাথায় দুষ্ট বুদ্ধি নাড়া দিল। তৃপ্তি মনে মনে বলে উঠল, দাঁড়াও চান্দু, দেখাচ্ছি মজা। মনে মনে এই বলে তৃপ্তি নিদ্রর টি শার্ট থেকে হাত সরিয়ে নিদ্রর মাথা আঁকড়ে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরল। এরপর নিদ্রর ঠোঁট কামড়ে ধরল তৃপ্তি। এবার নিদ্র ছুটার চেষ্টা করতে লাগলো, কিন্তু তৃপ্তি নিদ্রর মাথা আঁকড়ে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরে নিদ্রর ঠোঁটে কামড় দিয়ে যাচ্ছে। নিদ্র ব্যর্থ চেষ্টা করেও ছুটতে পারছে না। শেষে জোরে একটা ধাক্কা দিয়ে তৃপ্তিকে সে নিজের গায়ের উপর থেকে সরিয়ে দিল। তৃপ্তি হেসে কুটি কুটি হয়ে বেডের এক পাশে লাফাতে লাগলো, যেন বিশ্ব জয় করে ফেলেছে সে। নিদ্র নিজের ঠোঁটে হাত বুলাতে লাগলো, বোঝার চেষ্টা করতে লাগলো ঠোঁট কেটে গেছে কিনা। না, ঠোঁট কাটেনি। নিদ্র চোখ গরম করে তৃপ্তির দিকে তাকাতে যাবে, অমনি তৃপ্তি বেড থেকে নেমে এক ছুটে ওয়াশরুমের দরজার কাছে চলে আসলো। এরপর পেছনে ঘুরে নিদ্র দিকে তাকিয়ে মাথা উপর দুহাত তুলে মুখে ভেঙচি কেটে ওয়াশরুমে ঢুকে পড়লো। তৃপ্তির এমন কাণ্ড দেখে নিদ্র মুচকি হাসলো। এরপর সে তৃপ্তির রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলো। সন্ধ্যা 7:30 বাজে।
নিদ্র, বজরুর, সালমা, নীলা, সজীব, তৃপ্তি নিচতলায় সোফার উপরে বসে আছে। মিমকে তার বরের সাথে বিদায় দিয়ে নীলা, সালমা, সজীব, বজরুর বিকেলে 5:57 চেয়ারম্যান বাড়িতে ফিরে আসে। মিম যাওয়ার সময় অনেক কান্নাকাটি করেছিল। তৃপ্তির কথা বারবার বলছিল সে। নিদ্র সিঙ্গেল সোফায় মাথা নিচু করে বসে আছে। তৃপ্তি সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। সবাই নিদ্রর দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে বজলুর বলল, ওখানে কি হয়েছিল নিদ্র? নিদ্র মাথা নিচু করে আছে। সালমা অনেক বিরক্তি হচ্ছেন এতে। এত বছর পর তার ভাইয়ের ছেলে দেশে আসছে, আর আজ এমন কাজ ঘটালো নিদ্র। বজলুরের কথা শুনে তৃপ্তি বলে উঠল। আব্বু আমি বলছি। তৃপ্তির কথা শুনে সবাই তৃপ্তির দিকে তাকালো। নিদ্র আর চোখে তৃপ্তিকে একবার দেখে নিল। সবার তাকানো দেখে তৃপ্তি বলতে শুরু করলো, আসলে আমি যখন সামিয়াকে খুঁজতে মিমদের বাড়ির ভেতরে প্রবেশ করি, তখন কোথা থেকে যেন নীরব ভাইয়া এসে আমার সামনে দাঁড়ায়। আমি কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাব। তখন তিনি আমার হাত ধরে ফেলেন। এরপর আমাকে মিমদের বাড়ির দেয়ালের সাথে ঠেকিয়ে ধরেন। আমি তখন তৃপ্তি আর কিছু বলার আগে নিদ্র সোফা থেকে উঠে সোজা দোতলায় নিজের রুমে চলে আসলো। তৃপ্তির কথাগুলো শুনতে পারছে না সে। মন চাচ্ছে ওই নীরব বেটাকে পুঁতে ফেলতে। এদিকে নিদ্র এমন রাগ দেখিয়ে চলে যাওয়ায় বেশ অবাক হলেন সবাই। সালমা অধীর আগ্রহ নিয়ে তৃপ্তিকে বলল, তারপর কি হয়েছে মা? তৃপ্তি আবার বলা শুরু করলো। তারপর আমি তখন ভাইয়াকে বললাম, ভাইয়া আমার হাত ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু ভাইয়া আমার হাত ছাড়লো না। তিনি বললেন, তুই দেখছি খুব বড় হয়ে গেছিস, দেমাগ বেড়েছে তোর দেখছি। এই বলে ভাইয়া আমার হাত আরো শক্ত করে ধরলো দেয়ালের সাথে। এরপর একটা গোলাপ ফুল দিয়ে আমার মুখের ওপর টাচ করতে লাগলেন। তখন আমার হাতের কাচের চুড়িগুলো ভেঙে গেল। আর তখনই নিদ্র ভাইয়া সেখানে এসে আমাকে ওনার হাত থেকে ছোটায়। তখন নীরব ভাইয়ার একটা ফ্রেন্ড এসে নিদ্র ভাইয়ার গালে চড় মারে। নিদ্র ভাইয়া তখন অনেক রেগে যায়। পরে ওই ছেলেটার গলা চেপে ধরে আর নীরব ভাইয়াও। কিন্তু মাঝে মধ্যে নীরব ভাইয়া যখন আমার হাতের চুড়িগুলো ভেঙে দিয়েছিল, তখন এই দেখো আমার হাতটা কেটে গেছে। মন খারাপ করে শেষের কথাটা বলে তৃপ্তি সবার সামনে থেকে নিজের বাম হাতটা ধরলো। সালমা বিচলিত হয়ে মেয়ের পাশে এসে বসলেন। মা, তোর আর কোথাও লাগেনি তো? বিচলিত হয়ে তৃপ্তির সারা শরীরে চোখ ঘোরাতে আর হাত বুলাতে বলে উঠল সালমা। তৃপ্তি সালমাকে শান্ত হওয়ার জন্য বলল, না আপু, আমার আর কোথাও লাগেনি, শুধু এই হাতটাতেই ব্যথা পেয়েছি। সালমা তৃপ্তির হাতটা নিজের কাছে নিয়ে দেখে 2-3 জায়গায় কেটে গেছে, মলম লাগানো হাতটাতে। সালমার দু চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি এড়িয়ে পড়ল। তৃপ্তির সালমার চোখের পানি দেখে বলল, আম্মু তুমি কাঁদছো কেন? তৃপ্তির কথা শুনে সালমা তৃপ্তিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। এরপর ঠুকরে কেঁদে উঠলেন। জানোয়ারটাকে আমি ছাড়বো না। ভাঙা গলায় বলে উঠল সালমা। তৃপ্তি সালমার পিঠে হালতো করে হাত বোলাতে বোলাতে বলল, আম্মু কেঁদো না প্লিজ, ভালো লাগছে না। সালমা নিজেকে শান্ত করার চেষ্টা করেন। বজলুর সোফা থেকে উঠে সেখান থেকে চলে যান। মেয়ের কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারছেন না তিনি। নীলা ঠায় সোফায় বসে মা মেয়ের দিকে তাকিয়ে রইল। যখন এই ঘটনাটা ঘটে তখন নীলা মিমের পাশে ছিল। তখন তার তৃপ্তির কথা মনেই ছিল না। সালমা কোনো মতে নিজেকে শান্ত করে তৃপ্তির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, হাতে মলম কি লাগিয়ে দিয়েছে মা? তৃপ্তি একটু নড়ে চড়ে সালমার বুকে মাথা রেখে বলল, নিদ্র ভাইয়া লাগিয়ে দিয়েছে। তৃপ্তির কথা শুনে সালমা একটা ভাবনার মাঝে পড়ে যান। তিনি কি না কি ভেবেছে এতক্ষণ নিদ্রকে নিয়ে। এখন নিজের উপরই বিরক্তি হচ্ছেন তিনি। এই ছেলের ভরসায় তো তিনি মেয়েটাকে ঢাকা পাঠিয়েছেন, তাহলে একই অবিশ্বাস করছেন তিনি। সালমার এখন নিজের উপর খুব বিরক্তি লাগছে। আমি ছেলেটাকে গেটে দেখেই বুঝে গিয়েছিলাম ছেলেটা তেমন সুবিধের না, যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল আমাদের দিকে। নীলার কথা শুনে সালমা বেশ অবাক হলেন, কিন্তু নীলার কথার পিঠে সালমা কোনো কথা বললেন না। তিনি ভাবতেও পারছেন না তার ভাইয়ের ছেলে এমন একটা কাজ করবে। সজীব সোফা থেকে নেমে সালমা আর তৃপ্তির কাছে গেল। এরপর সজীব তৃপ্তির ডান হাত টেনে বলল, ওই আপু সরো, তুমি একা আম্মুর আদর খাচ্ছ কেন? আমিও আম্মুর আদর খাবো। সজীবের কথা শুনে নীলা চোখ বড় করে সজীবের দিকে তাকালো। তৃপ্তি মুখ বাঁকিয়ে আর একটু শক্ত করে সালমাকে জড়িয়ে ধরে বলল, তুই সর এখান থেকে, এটা আমার আম্মু, শুধু আমার, তোর কোনো আম্মু নেই। তোকে আমরা পাশের বাড়ি থেকে এনেছি। তৃপ্তির কথা বলার ভঙ্গি দেখে সালমা আর নীলা হেসে উঠল। সজীব কপট রাগ দেখিয়ে বলল, ওই আপু
তোমাকে পাশের বাড়ি থেকে এনেছে, আমাকে না। যাও ভাগো। সজীবের রাগ দেখে সালমা আর নীলা উচ্চ স্বরে হেসে উঠল। তৃপ্তি আবার মুখ বাঁকিয়ে বলল। তুই ভাগ। তৃপ্তির এই কথা শুনে সজীব রাগে ফুঁসে উঠল। সে কোনো কথা না বলে সোফার উপরে উঠে তৃপ্তির পিঠে চড়ে শুয়ে পড়ল। এরপর মুখে শীষ বাজাতে লাগলো। শীষ তো বাজছে না, শুধু হাওয়া বেরোচ্ছে মুখ দিয়ে। তৃপ্তি অসহায় দৃষ্টিতে সালমার দিকে তাকিয়ে বলল। আম্মু ওকে সরতে বলো না, গরম লাগছে। সালমা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বললেন। এখন তুইও আমাকে ছাড়, রান্না করতে হবে রাতের জন্য। ধুর, ভাল লাগে না বলে সালমাকে ছেড়ে দিল। সজীব তাড়াতাড়ি তৃপ্তিকে আঁকড়ে পিঠে জড়িয়ে ধরল। এরপর বলল, আপু তুমি এটা কি করছিলে? এখনই তো আমি পড়ে যেতাম। তৃপ্তি সোজা হয়ে বসে সজীবকে নিজের পিঠ থেকে নামিয়ে বলল। যা ভাগ এখান থেকে, তোর জন্য আমি এখন আদর খেতে পারলাম না। তৃপ্তির কথা শুনে সজীব মুখ কালো করে নিজের রুমের দিকে চলে গেল। সালমা দুপাশে মাথা নাড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সোফা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। নীলা এসে তৃপ্তির পাশে বসলো। এরপর চারপাশে একবার চোখ বুলিয়ে নীলা তৃপ্তিকে ফিসফিসিয়ে বলল। আচ্ছা সুইটি, তোকে যখন নিদ্র বাড়িতে নিয়ে এসেছিল তখন কি নিদ্র তোকে কিছু বলছে বা কিছু করছে? নীলার কথা শুনে তৃপ্তির মুখ কাচুমাচু হয়ে যায়। স্পষ্ট লজ্জার আভা ভেসে ওঠে। তৃপ্তি নিজেও জানে না এটা কি কারণে হচ্ছে তার। নীলা এটা দেখে চোখ বড় বড় করে ফেলে। শুকনো একটা ঢোক গিলে নীলা বলল। কি রে বল, কি করেছে বা বলেছে? নীলার কথা শুনে তৃপ্তি ঋণ ঋণিয়ে বলল। আমি বলতে পারবো না, আমার লজ্জা করছে। এই বলে তৃপ্তি দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো। নীলা এবার পুরো বুঝে গেছে বাড়িতে আসার পর কিছুই তো একটা হয়েছে। নীলা তৃপ্তির একটা হাত নিজের কাছে নিয়ে বলল। বল না, লজ্জা পাওয়ার কি আছে? এখানে তো আমি আর তুই, আর আমি তো তোর ফ্রেন্ডকে তো এগুলো বলাই যায়। নীলার কথা শুনে তৃপ্তি ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। নীলা তৃপ্তির গালে আলতো করে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলল। সুইটি, এখানে আমি আর তুই ছাড়া কেউ নেই, আমাকে বলতে পারিস, আমি কাউকে বলবো না। তৃপ্তি বুঝে গেল নীলা তার থেকে এটা শুনেই ছাড়বে। তৃপ্তি মাথা নিচু করে ঋণ ঋণিয়ে বলল। একদিন তোমার সাথে টিকটক দেখছিলাম, তখন একটা ভিডিওতে একটা ছেলে আর একটা মেয়ে কিস করছিল, তোমার মনে আছে? নীলা তৃপ্তির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল। মানে? নীলার কথা শুনে তৃপ্তি সোফার উপর থেকে একটা ছোট বালিশ নিয়ে নিজের মুখ লুকিয়ে ঋণ ঋণিয়ে বলল। মানে ওই ছেলেটা মেয়েটার সাথে যা করছিল, ভাইয়াও আমার সাথে তা করছে। বলে সোফার উপর থেকে নেমে এক ছুটে নিজের রুমে চলে গেল তৃপ্তি। নীলা ইয়া বড় হা করে তৃপ্তির যাওয়ার দিকে তাকিয়ে রইল। তখন কোথা থেকে সজীব এসে নীলার মুখের সামনে তুড়ি বাজালো। নীলা ভ্যাবাচাকা খেয়ে সজীবের দিকে তাকালো। সজীব একটা ভাব নিয়ে নীলার পাশে বসে বলল। জানো পরি, ভাবতেছি তোমার আর আমার বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলবো। আর একটা একটা থাকতে ভালো লাগে না। তোমার আমার লাভ স্টোরিটা কেমন হবে জানো? পুরো রহিম আর রূপবানের মতো। সজীবের কথা শুনে নীলা ভ্রু কুচকে সজীবের দিকে তাকালো। সজীব একটা ডেভিল মার্কা হাসি দিল। নীলার গা জ্বলে যাচ্ছে এখন। নীলার সেখানে বসে না থেকে হনহরিয়ে সেখান থেকে চলে গেল। সজীব উচ্চ স্বরে হেসে উঠল। সজীব আর নিদ্র একে অপরের মুখ দেখে হাতে হাত মিলিয়ে আবার হেসে উঠল। রাত 10:45 বাজে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। নিদ্র রুমে এসে দেখলো তার ফোন উড়াধুরা ভাবে বেজে চলছে। নিদ্র চার্জ থেকে ফোন হাতে নিয়ে দেখলো রাশেদ কল করেছে। নিদ্র ফোন চার্জ থেকে খুলে রাশেদের কল রিসিভ করে কানে ধরলো। কি রে বেটা, কি করছিস? ফোনের ওপাশ থেকে বলে উঠল রাশেদ। নিদ্র বেডের উপরে গোল হয়ে বসে একটা বালিশ কোলে নিল। এরপর দু হাতের কোনোয় বালিশে ঠেকিয়ে বাম হাতের নখ দেখতে দেখতে বলল। কি করব, বসে আছি, এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। নিদ্রর কথা শুনে রাশেদ বলল। আচ্ছা, যে জন্য কল করেছিস শোন। শুনছি, বলল। আমরা আগামী পরশু চলে যাচ্ছি। সোজা সাপটা বলে উঠল রাশেদ। রাশেদের কথা শুনে নিদ্র অবাক হয়ে বলল। চলে যাচ্ছিস মানে? আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না? নিদ্রর এমন বক্তব্য শুনে রাশেদ বলল। দেখ ভাই, এইখানে এসছি আজ প্রায় 2 মাসের ওপরে হয়ে গেছে। আব্বু অনেক বকা দিচ্ছে চলে যাওয়ার জন্য। রাশেদের কথা শুনে নিদ্র বলল। আমি বলছি, আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না মানে যাবি না। আমার কথার উপর কথা বললে তোদের আস্ত রাখবো না, বলে দিলাম। আরে শোন আব্বু। রাশেদ আর কিছু বলার আগে নিদ্র কল কেটে দিয়ে ফোন সুইচ অফ করে দিল। নিদ্র জানে রাশেদ এখন আবার কল করবে, তাই সে ফোন সুইচ অফ করে ফেললো। হঠাৎ নিদ্র রুমের দরজায় ঠক ঠক আওয়াজ হলো। নিদ্র কে বলে উঠল।
দরজার ওপাশ থেকে সালমার গলার আওয়াজ ভেসে আসলো। দরজা খোলা আছে চাচি আম্মা। নিদ্রর কথা শুনে সালমা দরজা ঠেলে নিদ্র রুমের ভেতরে প্রবেশ করলো। নিদ্র আগের মতোই বসে আছে। সালমা আস্তে করে এসে নিদ্রর বেডের পাশে বসলো। এরপর বলল, আমি ভাবতেও পারিনি আমার ভাইপো এমন হবে। ও মাসখানেক পর আবার দুবাই চলে যাবে। প্লিজ ওকে কিছু করো না। চট করে নিদ্রর হাত ধরে ভাঙা গলায় বলল সালমা। নিদ্র কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, কি বলো চাচি আম্মা, আমি ওকে কি করব? নিদ্রর কথা শুনে সালমা বলল, আমি জানি তুমি কেমন, প্রয়োজন পড়লে আমি ওকে শাস্তি দিব। তবুও প্লিজ ওকে কিছু করো না। আমি তাহলে ভাইয়ার কাছে মুখ দেখাতে পারবো না। কিছুটা কাঁদো কাঁদো সুরে বলল সালমা। নিদ্র সালমাকে সাই দিয়ে বলল, কিচ্ছু করবো না চাচি আম্মা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তবে আবার যদি তৃপ্তির দিকে নজর দেয় তাহলে ওর চোখ আর চোখের জায়গায় থাকবে না। আমি ওর চোখ তুলে ফেলবো, এটা ওকে বুঝিয়ে বলো। সালমার চোখের পানি মুছে বলল, না, ও আর কখনো তাকাবে না। আমি ওকে বুঝাবো। চাচি আম্মা, যে ভয়ে তুমি তৃপ্তিকে আমাদের বাড়িতে পাঠাতে চাওনি, আজ সেই ভয়ে তোমার ঘরে। আমার কথা যদি বুঝতে পারো তাহলে ভালো, আর না বুঝতে পারলে আমার কিছু করার নেই। তুমি বুঝদার মানুষ, এটুকু তো বুঝবেই। নিদ্রর কথা শুনে সালমা নিদ্রর বেড থেকে দাঁড়িয়ে গেল। এরপর নিদ্রর দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পারছি তুমি কিসের কথা বলছো। আমি আর ওকে আমার মেয়ের পাশে ঘেঁষতেই দিব না। সালমার কথা শুনে নিদ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, চাচি আম্মা, আমরা যে কয়দিন আছি সে কয়দিন ওকে এই বাড়িতে আসতে দিও না। আমরা চলে যাওয়ার পর না হয় ওকে এই বাড়িতে আসতে বলো। ঠিক আছে, আমি তাই করব। তুমি ঘুমাও, আমি এখন যাই। নিদ্র মাথা নাড়িয়ে সাই দিল। সালমা নিদ্র রুম থেকে বেরিয়ে গেল। নিদ্র একটা হাসি দিয়ে শুয়ে পড়ল। নিজের ভাইপোকে বাঁচানোর জন্য সালমা আসছে নিদ্রর কাছে, কারণ সালমা জানে নিদ্র হাত গুটিয়ে বসে থাকবে না। হাত গুটিয়ে বসে থাকার লোক নিদ্র না। সালমা আসতো না নিদ্রর কাছে, কিন্তু নীরবের কিছু হয়ে গেলে তিনি নিজের ভাইয়ের কাছে মুখ দেখাবেন কি করে। এই ভয়ে তিনি নিদ্রর কাছে আসেন। সালমা মনে মনে ঠিক করে নেন নিজের মেয়েকে না হয় চোখে চোখে রাখবেন, ওই ছেলের থেকে দূরে দূরে। সালমা জানে নীরব কোনো অংশে কম জেদি না, তার অপমানের প্রতিশোধ সে নিবেই, কিন্তু নিদ্রকে নিয়ে সব ভয় সালমার। ছাড়বো না আমি তোকে নিদ্র। দোতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে চিৎকার করে বলে উঠল নীরব। সকাল 11:25। সবাই রেডি হচ্ছে মিমের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। মাঝে একটা দিন কেটে গেছে। মিম বারবার সালমাকে কল করে তাদের অবশ্যই যেতে বলছে। সজীব, সালমা, নীলা, তৃপ্তি রেডি হচ্ছে। বুজলুর আগে রেডি হয়ে নিচতলার সোফার উপর বসে আছে। নিদ্র নিজ রুমে বসে আনমনে কিছু ভাবছে। সালমা সজীবকে তৈরি করে নিচে পাঠিয়ে দিয়েছেন বজলুরের কাছে। এরপর নিজে তৈরি হয়ে তৃপ্তির রুমের দিকে হাঁটা ধরলেন। নিদ্র রুমের সামনে এসে থমকে দাঁড়ায় সালমা, কারণ নিদ্র রুমের দরজা খোলা। সালমা কৌতূহল নিয়ে দরজার কাছে গিয়ে নিদ্র রুমের ভেতরে তাকালেন। তিনি দেখলেন নিদ্র আনমনে কিছু একটা ভাবছে। সালমার দরজার পাশে দাঁড়িয়ে না থেকে নিদ্র রুমের ভেতরে প্রবেশ করলো। কারো উপস্থিতি টের পেয়ে নিদ্রর সামনের দিকে তাকালো, দেখলো সালমা তার দিকে আসছে। সালমা নিদ্রর সামনে এসে দাঁড়িয়ে বলল, যাবে না তুমি? রেডি হচ্ছ না কেন? কেমন যেন লাগছে। নিদ্রর কথা শুনে সালমা ভ্রু কুঁচকে নিদ্রর দিকে তাকালো। এরপর শান্ত গলায় বলল, শরীর খারাপ লাগছে? না, আচ্ছা চাচি আম্মা আপনি যান, আমি রেডি হয়ে আসছি। ফ্লোরের দিকে তাকিয়েই বলল নিদ্র। সালমা নিদ্রর দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও বলল না। পিছনে ঘুরে আবার নিদ্রর রুম থেকে বেরিয়ে আসলেন তিনি। নিদ্র আর বসে না থেকে ওয়াশরুমে চলে গেল। সালমা নিদ্রর রুম থেকে বেরিয়ে তৃপ্তির রুমে এসে দেখে তৃপ্তি আর নীলা তৈরি হয়ে গেছে। এখনই তারা বেরোবে। এমন সময় সালমা আসে। সালমা তৃপ্তি আর নীলার দিকে তাকিয়ে বলল, হয়ে গেছে তোমাদের? হ্যাঁ আম্মু, চলো যাই। সালমা তৃপ্তিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলো। তৃপ্তি নেভি ব্লু রঙের একটা বোরখা আর নীল রঙের একটা হিজাব পরেছে। নিকাব পরে না তৃপ্তি। তৃপ্তি তো বোরখাই পরতো না। নিদ্রর করা বিদ্বেষে সে বোরখা পরেছে, সাথে নীলাও। নীলা কফি রঙের বোরখা আর কালো হিজাব পরেছে। সালমাও এদের মতোই বোরখা পরেছে। যাই হোক, সালমা, তৃপ্তি, নীলা তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসলো। নিদ্র এখনো ওয়াশরুমে, তার তৈরি হতে আরো কিছু মিনিট সময় লাগবে। সালমা, তৃপ্তি, নীলা নিচতলায় এসে দাঁড়ালো। সালমাকে সোফার উপর বসে পড়লেন। তৃপ্তি আর নীলা দাঁড়িয়ে রইল। তৃপ্তি বুঝতে পারছে না এখন বসে থাকার মানে কি। তারা তো রেডি, তাহলে এখনো বসে আছে কেন? সালমা তৃপ্তির দিকে তাকিয়ে বলল, এখানে বসো তোমরা। নিদ্র এখনো রেডি হয়নি, ও রেডি হয়ে আসলে তারপর সবাই একসাথেই বের হবো। সালমার কথা শুনে সবাই সালমার দিকে অবাক হয়ে তাকালো।
বজলুর বলল। রেডি হতে এত সময় লাগে? আমিও তো রেডি হয়েছি, আমার তো 5 মিনিটও সময় লাগে। সালমা একটু বিরক্তি নিয়ে বলল। দেখো, একটু আগে রেডি হতে গেছে, আর কথা পারিও না তুমি। চুপচাপ বসে থাকো। সালমার কথা শুনে কেউ আর কিছু বলল না। তৃপ্তি আর নীলাও সোফার উপর বসে নিজেদের মতো করে কথা বলতে লাগলো। কিছু সময় যাওয়ার পর নিদ্র সিঁড়ি বেয়ে নিচতলায় নামলো। নিদ্রকে নামতে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সজীব হা করে নিদ্রর দিকে তাকালো। নিদ্র কালো রঙের টি শার্ট, কালো প্যান্ট, কালো শু পরেছে। চুলগুলো বাম দিকে সিঁথি করে ডান দিকে রাখা। কপালের উপরে সামান্য কিছু চুল মুখের উপরে এসে পড়ে আছে। নিদ্র তাদের কাছে না গিয়ে বাড়ির মেন দরজার দিকে পা বাড়িয়ে বলল। তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? সবাই চলো। নিদ্রর কথা শুনে সবাই বাড়ির বাহিরের দিকে হাঁটা ধরলো। সজীব দৌড় দিয়ে নিদ্রর কাছে চলে গেল। সালমা পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নিলেন। এরপর হাতে তালা আর চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে বাড়ির মেন দরজা লাগিয়ে তালা ঝুলিয়ে দিল সালমা। পার্কিং লটে গাড়ির কাছে গিয়ে সালমা দেখে নিদ্র আর বজলুরকে নিয়ে কি যেন কথা কাটাকাটি করছে, আর নীলা, তৃপ্তি, সজীব মিটমিট করে হাসছে। সালমা সেখানে গিয়ে দাঁড়িয়ে বলল। এই তোমরা কি নিয়ে এমন করছো? সালমার কথা শুনে নিদ্র সালমার দিকে তাকিয়ে বলল। আমি বলছি আমার গাড়িতে উঠে বসতে, কিন্তু চাচু তার গাড়িতে উঠে বসলো। বজলু নিজের গাড়ির ড্রাইভিং সিট থেকে গাড়ির জানালার দিয়ে মাথা বের করে বলল। আমার কি গাড়ি নেই নাকি যে তোর গাড়িতে করে যাব? দেখো চাচু, ভালো হচ্ছে না। আমার গাড়িতে করে গেলে সমস্যা কি? তোর বজলুরকে আর কিছু বলতে না দিয়ে সালমা বলল। এই স্টপ! সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা কথা কাটাকাটি করছো। বেলা 12টার বেশি বাজে, কখন গিয়ে পৌঁছাবো আমরা, খবর আছে? নিদ্র সালমার কথা শুনে নিজের গাড়ির পেছনের সিটের দরজা খুলে দিয়ে বলল। চাচি আম্মা, তোমরা সবাই আমার গাড়িতে উঠে বসো। চাচু নিজের গাড়ি নিয়ে একা একা যাক। নিদ্রর কথার পিঠে আর কোনো কথা বলল না সালমা। তিনি নিদ্রর গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়লেন। সালমা গাড়িতে উঠতেই তৃপ্তি, নীলা নিদ্রর গাড়িতে পিছনের সিটে উঠে বসলো সালমার পাশে। সজীব গিয়ে নীলার কোলে বসে পড়ল। নীলার বিরক্তি লাগলো, সে এখন কিছু বলতে পারছে না। নিদ্র বজলুর দিকে তাকিয়ে একটা ভিলেন মার্কা হাসি দিল। বজলুরের মুখটা মলিন হয়ে গেল। তিনি আস্তে করে নিজের গাড়ি থেকে নেমে এলেন। নিদ্র গাড়ির ভিতরে সামনে ড্রাইভিং সিটের পাশের সিটটি দেখিয়ে দিল বজলুরকে। বজলুরও চুপচাপ বসে পড়ল। অতঃপর নিদ্র গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে আসলো। বেলা 2:15। খানবাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো নিদ্র। সাথে আরো 3টা মাইক্রো এসে দাঁড়ালো। সাথে 3টা মাইক্রো হলো মিমদের বাড়ির লোকজনদের। নিদ্রর গাড়ি পার করে ড্রাইভিং সিট থেকে নেমে দাঁড়ালো। সাথে বজলুর, সালমা, নীলা, তৃপ্তি, সজীব নেমে দাঁড়ালো। তারা গাড়ি থেকে নামতে সামিয়া এসে দাঁড়ালো তৃপ্তির কাছে। মিমের বিয়ের দিন মিমের সাথে সামিয়া আর ইকরা মিমের সাথে মিমের শ্বশুর বাড়িতে আসে। সামিয়া তৃপ্তির কাছে এসে তৃপ্তির হাত ধরে বলল। কিরে, আসতে কোনো সমস্যা হয়নি তো? তৃপ্তির পাশে দাঁড়িয়েছিল নীলা। সে সামিয়ার এমন কথা শুনে সামিয়ার কাছে গিয়ে সামিয়ার কানে কানে বলল। কি ব্যাপার সামিয়া, তুমি ওদের হয়ে কথা বলছো কেন? সামথিং সামথিং। নীলা নিজের ডান সিনা দিয়ে সামিয়ার বাম সিনায় বাড়ি দিয়ে বলল। নীলার এমন কথা শুনে সামিয়া নীলার দিকে তাকিয়ে বলল। আরে না 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 আপু, তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম, আমাদের বেস্টু বলে কথা। সামিয়ার কথা শুনে তৃপ্তি বলল। হ্যাঁ রে সামিয়া, মিম কোথায়? আমাকে মিমের কাছে নিয়ে চল প্লিজ। সামিয়া তৃপ্তির কথা শুনে বলল। একটু ওয়েট কর বেস্টু, তার আগে এখানে কিছু ফর্মালিটি আছে, সেগুলো তো হয়ে যেতে দে। ধুর, এখানে আবার কিসের ফর্মালিটিস? একরাশ বিরক্তি নিয়ে বলল তৃপ্তি। সামিয়া তৃপ্তির বিরক্তি দেখে বলল। কিছু করার নেই রে বেস্টু, এখানে বরপক্ষের লোকজন জেদ ধরেছে আমাদের লোকেদের গেট ধরবে বলে। সামিয়ার কথা শুনে নীলা বলে উঠল। আমি বাবা গেটের কাছে আর যাব না। এসব লুচ্চা লাফাঙ্গা ছেলের সামনে আমি আর যাব না। যত সব বদের হাড্ডি এক একটা। নীলার কথা শুনে সামিয়া বলল। কিন্তু এখন কি করেছে আপু? ইকরা কোথায়? সোজা প্রশ্ন করে নীলা সামিয়াকে। সামিয়া একটু সময় নিয়ে ভেবে বলল। আমার মনে হয় ওই দিকতে আছে। আচ্ছা তুমি যাও, ওকে ডেকে নিয়ে এসো। আমিও যাব সামিয়ার সাথে। তৃপ্তির কথা শুনে ভ্রু কুচকে তৃপ্তির দিকে তাকালো নীলা। এরপর বলল। তোকে কোথাও যেতে হবে না, তুই এখানে আমার সাথে থাক। সামিয়ার কিছু না বলে নীলা আর তৃপ্তির কাছ থেকে চলে গেল ইকরাকে খুঁজতে। তৃপ্তি নীলার হাত ধরে সেখানে দাঁড়িয়ে রইল। তখন সালমা এসে দাঁড়ালো তাদের কাছে। সালমাকে দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো নীলা আর তৃপ্তি।
সালমা নীলার দিকে তাকিয়ে বলল, ওকে কোথাও একা ছিল না। আর তৃপ্তিমা, তুইও একা কোথাও যাস না, সব সময় নীলা মামুনির সাথেই থাকবি, ওকে? শেষের কথা তৃপ্তির দিকে তাকিয়ে বলল সালমা। সালমার কথা শুনে তৃপ্তি ঠোঁট উল্টে জবাব দিল, ঠিক আছে আম্মু। সালমা তৃপ্তির মাথায় আলতো করে হাত বুলিয়ে সেখান থেকে চলে যায় নিদ্রর কাছে। নিদ্রর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর নিদ্রর পাশে দাঁড়িয়ে আছে সজীব। সালমা সজীবের সামনে দাঁড়িয়ে বলল, সজীব, আমার সাথে আয়। সালমার কথা শুনে সজীব অবাক হয়ে বলল, কোথায় যাব? আমি কোথাও যাব না, আমি ভাইয়ের সাথে থাকবো, তুমি যাও। সালমা সজীবের বক্তব্য শুনে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, ঠিক আছে, তুই তোর ভাইয়ের সাথেই থাক। সজীব 32 দাঁত বের করে একটা হাসি দিল। সালমা নিদ্রর দিকে তাকিয়ে বলল, সজীবকে নিজের সাথেই রেখো। আর আমি তৃপ্তিকে বলে এসেছি ও যাতে নীলার সাথেই থাকে, আর আমিও চোখে চোখে রাখবো। তুমি সজীবের দিকে একটু খেয়াল রেখো। নিদ্র কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে সায় দিল। সালমা সেখান থেকে চলে গেল। বজলুর কোথায় আছে কে জানে। চেয়ারম্যান মানুষ, একজন এটা বলে আরেকজন ওটা বলে কোথায় নিয়ে গেছে তাকে কে জানে। নীলা আর তৃপ্তি দাঁড়িয়ে থাকার কিছু পর সামিয়া ইকরাকে নিয়ে আসলো তাদের কাছে। ইকরা, গেটের ওখানে কি আয়োজন চলছে? নীলার এমন কথা শুনে ইকরা মুখ বাঁকিয়ে বলল, শালার উগান্ডার দলেরা নাকি আমাদের গেট ধরবে। ইকরার এমন কথায় হেসে উঠল সবাই। নীলা হাসি থামিয়ে বলল, আমি বাবা গেটের কাছে যাচ্ছি না, আর তোমরা কেউ গেটের কাছে যাবে না। নীলার এমন কথা শুনে ইকরা ভ্রু কুঁচকে নীলার দিকে তাকিয়ে বলল, কেন আমরা গেটের কাছে যাব না? আরে বদ্ধ মেয়ে, গেটের কাছে গেলে আজ আমাদের পচাবে ওরা। ইকরার কথা শুনে কিছুটা দাঁত কটমট করে বলল নীলা। ইকরা রিনরিনিয়ে বলল, তাহলে এখন কি হবে? আমি যা বলছি তাই করো। কি করতে হবে বলেন আপু? শুনো তাহলে তোমরা দুজন। ইকরা আর সামিয়া নীলার দিকে একটু এগিয়ে আসলো। নীলা বলা শুরু করলো, তোমরা এখন দুজন গিয়ে খুব বয়স্ক 3-4টা মহিলাকে গেটে পাঠাও, সাথে তোমাদের মা বাবা ভাই ব্রাদার্স খালা খালু ফুফি ফুফা যারা আছে সবাইকে পাঠাও। শুধু যত ইয়াং মেয়ে আছে তাদের সবাইকে এদিকে নিয়ে এসো। একটা মেয়েও যেন গেটের কাছে না যায়। কুইক। আপু, সেরকম একটি প্ল্যান। আমি সব বুঝে গেছি। আমি এতক্ষণ কিছুই ভেবে পাচ্ছিলাম না এদের মোকাবিলা কিভাবে করব। শালাদের উপোস করে মারব। আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে ইকরা দিল ভোদর। ইকরার পিছু পিছু সামিয়া চলে গেল। নীলার তৃপ্তি হেসে উঠল। একটু দূরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তৃপ্তির দিকে তাকিয়ে রইল নিদ্র। কি মায়া কারানো হাসি হাসছে মেয়েটা। নিদ্র অপলক ভাবে তাকিয়ে রইল। কিরে, তোরা রেডি তো? নীরবের কথা শুনে ফোনের অপর পাশ থেকে একটা ছেলে বলল, হ্যাঁ ভাই, আমরা সবাই রেডি আছি, সুযোগ পেলে শালাকে শেষ করে দেব। ছেলেটার কথা শুনে নীরব পৈশাচিক হাসি দিয়ে বলল, ঠিক আছে, তবে শালা যেন হাত থেকে ছাড়া না পায়। আমার গায়ে হাত তুলেছে শালা। এই নিদ্র শেখের গায়ে হাত তুলেছে। ভরা বিয়ে বাড়িতে আমাকে অপমান করেছে। শালাকে মেরে একেবারে হাড়গুড় ভেঙে দিবি। ভাই টাকা? ফোনের ওপাশে ছেলেটিকে থামিয়ে নীরব বলল, তোদের পেমেন্ট তোরা সময় মতো পেয়ে যাবি, আগে কাজ শেষ কর। শেষের কথা রেগে দাঁত কটমট করে বলল নীরব। ফোনের ওপাশে থাকা ছেলেটি ঠিক আছে ভাই বলে কল কেটে দিল। নীরব নিজ রুমে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে হেসে উঠল। তখনই নীরবের রুমের দরজায় ঠক ঠক আওয়াজ হলো। নীরব, দরজা খোল। কি করছিস ভাই তুই ভিতরে? এদিকে আমার শ্বশুরবাড়ির সব লোকেরা চলে আসছে। নিলয়ের গলার আওয়াজ শুনে নীরব চুপ হয়ে গেল, কারণ নিলয় এসব মারামারি কাটাকাটি পছন্দ করে না। সে একজন ইনোসেন্ট ছেলে। এর আগে একবার নীরব মারামারি করার কারণে নিলয় নীরবের সাথে বন্ধুত্ব ভেঙে দেয়, কিন্তু নীরব নিলয়ের পিছু ছাড়ে না। সে নিলয়ের পিছু লেগেই আছে। নীরব নিজেকে শান্ত করে রুমের দরজা খুলে দিল। নিলয় রুমের ভিতরে প্রবেশ করতে করতে বলল, কি করছিলি তুই রুমের ভিতরে? ওদিকে আমার শ্বশুরবাড়ির সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। নিলয়ের এমন কথা শুনে নীরব বলল, ওনারা আসছে, এখন খাচ্ছে, এতে আমি কি করব? গলা মোটা করে বলল নীরব। নিলয় একটু ভরকে গেল। এরপর ভ্রু কুচকে নীরবের দিকে তাকিয়ে নিলয় বলল, তুই আবার কোনো গন্ডগোল পাকাচ্ছিস? এবার যদি আমি কোনো গন্ডগোলের আভাস পাই তাহলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ, কথাটা মনে রাখিস। নীরবের সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল নিলয়। এরপর সেখানে আর দাঁড়িয়ে না থেকে পিছন ঘুরে নীরবের রুম থেকে বেরিয়ে আসলো সে। নীরব পেছন থেকে চিৎকার করে বলল, শালা তুই বন্ধু নাকি শত্রু? নীরবের চিৎকার শুনে নিলয় দাঁড়িয়ে গেল। এরপর আবার পেছন ঘুরে নীরবের রুমের দিকে তাকিয়ে আরো জোরে চিৎকার দিয়ে নিলয় বলল, শত্রু। কারণ
কারণ নরম গলার আওয়াজ শুনে নিলয় থমথমে খেয়ে সামনে ঘুরে তাকায়, দেখলো সালমা দাঁড়িয়ে আছে। নিলয় সাথে সাথে মাথা নিচু করে নতজানু হয়ে সালমাকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? সালমা নিলয়ের এমন ব্যবহারে মুগ্ধ হন। তিনি মুখে হাসি এনে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো আন্টি ভালো। বাড়ির সবাই কেমন আছে? শীতল কণ্ঠে বলল নিলয়। সালমা আবারও একটু হেসে বলল, বাড়ির সবাই অনেক ভালো আছে। আচ্ছা, তুমি একটু আগে কাকে চিৎকার করে শত্রু বলছিলে? আরে কি বলবো আন্টি, এই নীরব বেটা সেই বিয়ে বাড়ি থেকে এসে রুমে যে ঢুকছে আর বের রুমে বসে কি কি ভাবছে কে জানে। আপনি ওকে কিছু বলবেন? এভাবে আমি আর ওর সাথে থাকতে পারছি না। ওর রুম কোনটা? ওই যে সামনের রুমটা। আচ্ছা আন্টি আমি যাই, ওদিকে আবার কি হচ্ছে না হচ্ছে কে জানে। সোনার টুকরা একটা ছেলে পেয়েছিস মিম, সুখী হও দুজনে। দোয়া করবেন আন্টি যাতে আমি মিমকে সুখী রাখতে পারি। দোয়া রইল, যাও এবার। সালমার কথা শেষ হতেই নিলয় সালমার পাশ কাটিয়ে চলে গেল। সালমা ও নীরবের রুমের দিকে হাঁটা ধরল। নীরব বেডের উপর শুয়ে শুয়ে ফোনে গেম খেলছিল। তখন আবার রুমের দরজায় ঠক ঠক আওয়াজ হলো। নীরব একরাশ বিরক্তি নিয়ে বলল, কে? আমি তোর ফুপি, রুমের দরজা খোল। সালমার কাটকট গলার আওয়াজ শুনে নীরব একটু ভরকে গেল। শুকনো একটা ঢোক গেলে ধর ফরিয়ে শোয়া থেকে উঠে বসলো সে। নীরবের সারা শব্দ না পেয়ে সালমা আবার বলল, কিরে, কথা কানে যায় না? রুমের দরজা খুলছিস না কেন? সালমার রাগে গজগজ করতে করতে বলে উঠল। ঝড়ের আগে শান্তির আভাস পাচ্ছে নীরব। নীরব আস্তে করে বেড থেকে নেমে রুমের দরজার কাছে এসে দাঁড়ালো। অতঃপর রুমের দরজা খুলে দিল সে। রুমের দরজা খুলতে সজোরে নীরবের গালে একটা চড় মারল সালমা। নীরব চড়ের টাল সামলাতে না পেরে 2-3 পা পিছিয়ে গেল, কিন্তু সালমা থেমে থাকলেন না। তিনি নীরবের দিকে এগিয়ে এসে আরো 2টা চড় মেরে বলল, তোর সাহস হয় কি করে আমার মেয়ের দিকে চোখ দেওয়ার? শুয়োরের বাচ্চা, তোর বাবা কি তোকে কম কিছু দিয়েছে রে? যদি তোর এতই মেয়ের প্রয়োজন, এতই মেয়ের শখ, তাহলে একটা বিয়ে করছিস না কেন? সালমার কথা শিশুতে নীরব খপ করে সালমার হাত ধরে বলল, তোমার মেয়েকে আমার পছন্দ হয়েছে ফুপি, বিয়ে দিবে ওকে আমার সাথে। তৃপ্তিকে আমার খুব ভালো লেগেছে। নীরবের কথা শুনে সালমার মাথায় রক্ত উঠে গেল। তিনি নিজের হাত নীরবের থেকে ছেড়ে ফেলে আবার একটা সজোরে চড় মারল নীরবের গালে। তোর মতো জানোয়ারের কাছে আমি আমার মেয়ের বিয়ে দেব? তুই এটা ভাবলি কি করে? এসএসসিতে একবার, এইচএসসিতে 2 বার ফেল করা ছেলের সাথে ভাবছিস তুই আমি আমার মেয়ের বিয়ে দেব? তুই যেমন পড়ালেখাতে গবেট, তেমনি কাজেও গবেট। তুই আজীবন স্বপ্নই দেখে যাবি আমার মেয়েকে নিয়ে, কিন্তু তুই তাকে ছুতেও পারবি না। সালমার রাগে থরথর করে কাঁপছে আর বলছে। ডান হাতটা ঝিমঝিম করে উঠল সালমার। চড়গুলো এত জোরে মেরেছেন যে হাত ঝিমঝিম শুরু হয়ে গেছে তার। সজোরে টানা কয়েকটা চড় পড়ায় নীরবের মাথা ঝিম মেরে ওঠে। ঠোঁটের কোণ ফেটে রক্ত অনেক আগে পড়া শুরু করে দিয়েছে। নীরব মাথা 2 হাত দিয়ে চেপে ধরে বেডের পাশে বসে পড়ল, কিন্তু এতে সালমার কিছু যায় আসে না, কারণ তার মেয়ের গা থেকে রক্ত ঝরিয়েছে জানোয়ারটা। সে কি ছেড়ে দিবে নাকি? তার মেয়ে তার জান। সালমা রাগে কাঁপতে কাঁপতে নীরবের দিকে আঙ্গুল তুলে আবারও বলা শুরু করলো, ভালো আছে, এখান থেকে যত তাড়াতাড়ি পারিস আবার দুবাই ফিরে যা, না হলে তোর লাশও কেউ খুঁজে পাবে না। যার সাথে তুই পাঙ্গা নিয়েছিস সে কিন্তু ভদ্রলোক নয়। ওপর থেকে দেখছিস তুই তাকে, কিন্তু আমি তার আসল রূপ জানি। তোর কিছু হয়ে গেলে আমি ভাইয়াকে মুখ দেখাবো কি করে? কি বলবো আমি তাকে? তোর ভালোর জন্যই আমি এখনো তোকে বলছি, ফিরে যা। বিয়ের দিন তুই আমার মেয়ের হাত থেকে রক্ত ঝরিয়েছিস, আমার মেয়ের গায়ে বাজেভাবে হাত দেওয়ার চেষ্টা করেছিস। তুই জানিস এতক্ষণে তোর কি হতো? তোর কোনো আন্দাজও নেই তোর কি হতো। বিয়ের দিন রাতে আমি যদি ওকে না থামাতাম, তাহলে গতকাল থেকে আর তোকে পাওয়াই যেত না। কোথায় থাকতি তুই? তুই নিজেও জানতে পারতিস না। হাই, তাই বলছি, ফিরে যা, যত তাড়াতাড়ি পারিস ফিরে যা। আর খবরদার আমার মেয়েটিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকালে আমি আর সুপারিশ করব না, আমি আর থামাবো না ওকে। তখন তোর কবরে কি লেখা থাকবে আমি জানি না। হাই মিম, কেমন আছো? এই তো আপু ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আসলে সরি, অনেক খিদে পেয়েছিল তাই আগে খেয়ে নিলাম, তারপর তোমার সাথে দেখা করতে আসলাম। লেট হওয়ার জন্য দুঃখিত। যাও, তোমাদের কারোর সাথে কথা বলবো না, যাও ভাগো এখান থেকে। মিম এইটুকু বলে সামনে তাকাতেই দেখলো তৃপ্তি 2 হাত দিয়ে বোরখা উঁচু করে মিমের দিকে মিম বলে হাত ছেড়ে দৌড়ে আসছে। মিম নীলার হাত খপ করে ধরে কিছুটা আহত গলায় জোরে বলল, এই ডানে যা বামে যা, বাট আমার উপরে না। মিমের পুরো কথা শেষ হওয়ার আগে তৃপ্তি মিমের উপর হুমড়ি খেয়ে পড়লো।
ফলে মিম আর তৃপ্তি স্টেজের সোফার উপরে নীলার কোলে শুয়ে পড়ল। নীলা মিমের বাম পাশে বসা ছিল। মিম আস্তে করে ও মাগো বলে উঠল। তৃপ্তি মিমের গালে একটা টুসুর করে কিস দিয়ে বলল, কি ব্যাপার বেষ্টু, ওমাগো বলে উঠলি কেন? আমি তো তোকে এর আগেও অনেকবার এমন করে জড়িয়ে ধরছি। তৃপ্তির কথা শুনে মিমের মুখ লাল হয়ে উঠল। নীলা এটা দেখে মিমের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, কি ব্যাপার মিম? দুলা ভাই বুঝি একটু বেশি আদর করেছে। যা ভাগশালী, তোর জন্য ধরা খেলাম, এতক্ষণ পর্যন্ত কেউ ধরতে পারেনি। কাতুকুতু খেয়ে তৃপ্তি ধরফড়িয়ে মিমের গায়ের উপর থেকে উঠে বসলো। মিমও আস্তে করে উঠে বসে নিজেকে ঠিক করতে লাগলো। মিমের কথা শুনে নীলা চোখ বড় বড় করে বলল, মানে? নীলার কথা শুনে মিম নীলার দিকে তাকিয়ে একটা রহস্যের হাসি দিয়ে বলল, মানে কিছু না। নীলা একটু মিমের দিকে ভালো করে তাকালো। মিমের ঘাড়ের উপর থেকে কাপড় সরে যাওয়ায় সেখানে একটা দাগ দেখলো নীলা। ফর্সা জায়গায় লাল হয়ে আছে দাগটা। এটা দেখে নীলা মুচকি হেসে উঠল। এরপর নীলা নিজের ডান সিনা দিয়ে মিমের বাম সিনায় বাড়ি দিয়ে মিমের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, লাভ বাইটটা জাস্ট অসাম মিম। নীলার কথা শুনে মিমের হাত আপনা আপনি ঘাড়ে চড়ে যায়। এটা দেখে নীলা ফিক করে হেসে ওঠে। মিম লজ্জায় মাথা নিচু করে ফেলল। মিমের এখন মন চাচ্ছে মাটি ফেটে দুভাগ হয়ে যাক, আর সে সেখানে গিয়ে চুপটি করে বসে এই লজ্জার কাছ থেকে বেঁচে যাক। কিন্তু তা কি আদৌ সম্ভব? সবার কাছ থেকে মিম এই পর্যন্ত লুকিয়ে আসছে ব্যাপারটা, কিন্তু এই সময় সে তৃপ্তির জন্য নীলার হাতে ধরা খেল সে। নীলা আস্তে করে মিমকে আবার গুছিয়ে দিতে লাগলো। তৃপ্তি বসে বসে মিমের কানের কাছে বকবক করতে লাগলো। এভাবে বসে মিমের সাথে নীলা আর তৃপ্তি কথা বলতে লাগলো। এদিকে এখন কেউ নেই। নীলা কিছুক্ষণ পর পর মিমকে এটা ওটা বলে লজ্জায় ফেলছে। কিছু দূরে দাঁড়িয়ে মিমের লজ্জায় ঘেরা মুখটা দেখছে নিদ্র। নিদ্রর পাশে দাঁড়িয়ে আছে সজীব। নিদ্র মিমের লজ্জায় ঘেরা মুখ দেখে মুচকি মুচকি হাসছে। সজীবও হাসছে। এত কিছুর পরও মিমের চোখ দুটো একজনকে এখনো খুঁজছে, শুধু শেষবারের মতো দেখার আকাঙ্ক্ষায়। কিন্তু তার দেখা এখনো পেল না মিম। মিম ভেবে নিল সে আসেনি। এভাবে কিছু সময় যাওয়ার পর হঠাৎ নীলার কাছে একটা মেয়ে আসলো। সে মেয়েটি নীলার কানের কাছে গিয়ে কি যেন বলল, আর নীলা মেয়েটির সাথে চলে গেল। নিদ্র এটা দেখে সজীবকে বলল, সজীব। ভাইয়া। কিছু দেখলি? হ্যাঁ ভাইয়া, পরি কোথায় যেন গেছে। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? তুই ওর পেছনে যা, গিয়ে দেখ কি করে। কিছু হলে গন্ডগোল বাঁধিয়ে দিবি, বাকিটা আমি বুঝে নেব। নিদ্রর কথা শেষ হতে সজীব ভো দৌড় দিল নীলার পিছনে। নিদ্র সে একই জায়গায় দাঁড়িয়ে দুহাত বুকে ভাঁজ করে মিমের দিকে তাকিয়ে আস্তে করে বলল, পাগলি মেয়ে, এখনো আমাকে খুঁজছে, কিন্তু আমি তো তোর সামনে যাব না। এই বলে নিদ্র সেখান থেকে স্টেজের দিকে তাকিয়ে রইল। আর মিমের চোখ জোড়া শুধু তাকে একবার দেখার জন্য চারপাশে তাকাচ্ছে। এদিকে নীলা মেয়েটির সাথে স্টেজের পিছনে এসে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটি নীলাকে সেখানে রেখে চলে গেল। ছেলেটিকে দেখে নীলার বুক দূর দূর করে উঠল। এ কেমন ফিলিংস হচ্ছে তার। এর আগে তো এমন কোনোদিন হয়নি। আজ পর্যন্ত অনেক ছেলে দেখেছে সে, কিন্তু কখনো তো এমন মনে হয়নি। নীলা ছেলেটির দিকে তাকালো। ছেলেটি মাথা নিচু করে আছে, যেন কোনো অপরাধ করেছে সে। নীলা আস্তে করে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। ছেলেটি এক পলক নীলাকে দেখে আবার মাথা নিচু করে নিল। নীলাও মাথা নিচু করে রিংড়ি নিয়ে বলল, আমাকে ডেকেছেন? ছেলেটি মাথা নাড়িয়ে সায় দিল। সে ডেকেছে। নীলা এবার আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কেন ডেকেছেন? ছেলেটি এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো। নীলা এক পা পিছিয়ে গেল। ছেলেটি নীলার চোখে চোখ রাখলো। ছেলেটি চোখে চোখ পড়তেই নীলা চোখ নামিয়ে নিল, যেন কোনো অপরূপ মায়ায় ঘেরা ছেলেটির চোখ। ছেলেটি একটা মুচকি হাসি দিল। নীলা আর চোখে সেই হাসি একটু দেখলো, সাথে সাথে বুকের ভেতর ধরত করে উঠল। এ কি হচ্ছে নীলার? নীলা মনে মনে বলল, হায় আল্লাহ, আমার কি হচ্ছে? আমার এমন লাগছে কেন? মনে মনে এগুলো বলে আবার চোখ তুলে নীলা ছেলেটির দিকে তাকালো। সাথে সাথে আবার চোখ নামিয়ে নিল নীলা, কারণ ছেলেটি নীলার দিকে অপলক ভাবে তাকিয়েছিল। নীলার এবার হেঁচকি উঠে গেল। ঘন ঘন ঢোক গিলতে লাগলো নীলা। গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। ছেলেটি এটা দেখে কাকে যেন কিছুটা একটা ইশারা করলো। একটু পরে একটা ছেলে এসে এক বোতল পানি দিয়ে গেল ছেলেটির হাতে। ছেলেটি নীলার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খান, ঠিক হয়ে যাবে। ছেলেটির কণ্ঠ শুনে নীলার বুক দ্বিতীয়বারের মতো দুরু দুরু করে উঠল।
নীলার ৭-৫ না ভেবে ছেলেটির হাত থেকে ছো মেরে পানির বোতল নিয়ে ঢক ঢক করে পানি খেতে লাগলো। ছেলেটি মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে রইল। নীলা পানি খেয়ে আস্তে করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে দাঁড়ালো। আর ইউ ওকে? নীলা মাথা নাড়িয়ে সায় দিল সে ঠিক আছে। ছেলেটি নিচের পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে নীলার দিকে বাড়িয়ে দিল। নীলা কাগজটা হাতে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এটা কি? ছেলেটি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, এটা আপনার জন্য, তবে এটা এখানে খুলবেন না, বাসায় গিয়ে খুলবেন। আর হ্যাঁ, উত্তর যদি হ্যাঁ হয় তাহলে নিচে ফোন নাম্বার আছে, আর যদি উত্তর না হয় তাহলে তাহলে কি? হ্যাঁ তাহলে কি? ছেলেটি আর কিছু বলার আগে কোথা থেকে সজীব এসে এমন বলল। ছেলেটি একটা মুচকি হাসি দিয়ে সজীবের মাথায় হাত রাখতে যাবে, অমনি সজীব এক ঝটকায় ছেলেটির হাত সরিয়ে চিৎকার দিয়ে বলল, একদম আমাকে টাচ করবি না। তুই আমার পরির সাথে কি কথা বলছিস রে? মেরে ঠ্যাং ভেঙে দেবো একদম। পরি শুধু আমার বউয়ের সাথে। সজীব আর কিছু বলার আগে নীলা সজীবের মুখ চাপা দিয়ে ধরলো। এরপর ছেলেটির উদ্দেশ্যে সরি বলে নীলা সজীবের মুখ চাপা দিয়ে ধরে আলগি দিয়ে কোলে নিয়ে সেখান থেকে দ্রুত পায়ে চলে আসলো। নীলা সেখান থেকে চলে যেতেই ফিক করে হেসে উঠে ছেলেটি বলল, ওয়েট করবো তোমার উত্তরের জন্য। নীলা সজীবকে কোলে নিয়ে স্টেজের সামনের দিকে আসলো। সজীব ছটফট করতে লাগলো নীলার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু নীলা সজীবের মুখ শক্ত করে চেপে ধরে আছে। অবশেষে হার মানল সজীব। সে নীলার মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। নীলা এটা দেখে মুচকি হাসি দিয়ে সজীবকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। এরপর সজীবের দিকে ঝুঁকে সজীবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে নীলা বলল, হারামি, আর যদি আমার পিছনে লেগেছিস তাহলে দেখবি তোর কি হাল করি। নীলার কথা শেষ হতে সজীব নীলার গালে টুসুর করে একটা কিস করে সেখান থেকে দেয় এক ভোদর। নীলা ভেবাচেকা খেয়ে ঠিক হয়ে দাঁড়ায়। কি ঘটেছে বুঝে উঠতে তার কয়েক সেকেন্ড সময় লাগলো। রাগে গা জ্বলে যাচ্ছে নীলার, নাক দিয়ে যেন গরম নিঃশ্বাসের সাথে ধোঁয়াও বেরোচ্ছে। হারামি পুচকে, তোরে তো আমি পরে দেখে নেব, একবার হাতের কাছে পাই তারপর দেখামো এই লীলা কি জানিস। রাগে মনে মনে এগুলো বলল নীলা। এরপর নিজেকে ঠিক করে মুখে হাসি টেনে স্টেজের দিকে হাঁটা ধরল সে। সজীব এক দৌড়ে নিদ্রর কাছে এসে দাঁড়ালো। হাঁফাতে হাঁফাতে নিদ্র বাম হাত নিজের ডান হাত দিয়ে ধরল সজীব। নিদ্র সজীবকে দেখে বলল, কি শালা বাবু, আপনার বউ ওখানে কি জন্য গেছে? নিদ্রর কথা শুনে সজীব নিজেকে শান্ত করলো। এরপর ঠোঁটে একটা চওড়া হাসি এনে বলল, একটা ছেলে লাভ লেটার দিয়েছে পরীকে। আবারও পড়ি? তোরে তো আজ আমি এখানে মেরে ফেলবো সজীবের বাচ্চা। এটা বলে সজীবের দিকে তেড়ে আসতে লাগলো মিমি। হঠাৎ মিমির গলার আওয়াজ শুনে পিছনে ঘুরে তাকায় নিদ্র আর সজীব। সজীব একটা শুকনো ঢোক দিল। মিমি এসে দাঁড়ালো নিদ্র আর সজীবের সামনে। মিমি সজীবকে পুরো বাড়ি খুঁজে এখানে এসে পায়। সজীব নিদ্রর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। নিদ্র সজীবকে চোখের ইশারায় সায় দিল, সে দেখে নেবে। সজীবও সে আশা নিয়ে থাকলো। মিমি রাগে গজগজ করতে করতে বলে উঠল, ওই তুই পরি পরি করছিস কেন? আমাকে কি পরির মতো লাগছে না? আমাকে কি পেতনির মতো লাগছে? মিমির কথা শুনে চুপসে যায় সজীবের মুখখানা। সজীবের চুপসানো মুখ দেখে মিমি আবারও বলল, কি রে, কথা বলিস না কেন? আমাকে কি পরির মতো লাগছে না? সজীব নিদ্র মুখের দিকে একবার তাকিয়ে আবার মিমির দিকে তাকিয়ে রিনরিনিয়ে বলল, হ্যাঁ একেবারে পরির মতো লাগছে। সজীবের কথা শুনে মিমি ভ্রু কুঁচকে সজীবের দিকে তাকিয়ে বলল, পরির মতো লাগছে মানে? তোর কি আমারে ওই বুইড়া বেডির মতো মনে হয়? নীলাকে উদ্দেশ্য করে বলল মিমি। সজীব এটা বুঝতে পেরে চট করে বলল, আরে না না না, তোমাকে তো একেবারে কচি পরির মতো লাগছে। কি বললি তুই? আমারে কচু পরির মতো লাগছে? সজীবের কথা শেষ হতেই মিমি রাগে গজগজ করে বলল। সজীব মিমির কথা শুনে মাথা হাত দিয়ে ফেললো। যেটাই বলে সেটারই উল্টো জবাব দেয় মেয়েটা। সজীব বলল, আরে জানো তুমি ভুল বুঝছো, আমি তো কচি পরি বলছি, মানে সুন্দরী অপরূপা ছোট পরি তুমি আমার। না, এখন আর জানু সুন্দরী অপরূপা বললে কাজ হবে না। এখন তোমাকে এখানে শাস্তি পেতে হবে। মিমির কথা শুনে সজীব শুকনো একটা ঢোক গিলে বলে উঠল, প্লিজ জানো এমন করো না, এটা বিয়ে বাড়ি না তো বউ ভাত বাড়ি। এখানে কত লোকজন আছে, আমি এখানে কি করে 100 বার কান ধরবো? কি করে তোমাকে 10টা কিস করব? বোঝার চেষ্টা করো। মিমিকে বুঝ দিয়ে বলল সজীব, কিন্তু মিমি মানতে নারাজ। সে তো শাস্তি দেবেই। তোমাকে অত কিছু করতে হবে না, তুমি শুধু এখন আমাকে জোরে জড়িয়ে ধরে গালে একটা জোরে কিস করবা, তাহলে আমার রাগ কমে যাবে। মিমির কথা শুনে নিদ্র মাথায় হাত দিয়ে বসে পড়ল। এতক্ষণ পর্যন্ত নিদ্র সজীব আর মিমির কথা শুনছিল। সজীব কপাল কুঁচকে কঠিন গলায় বলল,
আমি পারবো না। এবার নিদ্র বলল, মিমি, এটা তোমাদের বা আমাদের বাড়ি না। আমরা এখানে ক্ষণিকের জন্য বেড়াতে এসেছি, একটু পরেই চলে যাব। সো এমন কিছু বলো না যাতে তোমার আর আমাদের মান সম্মান নিয়ে টানাটানি ছুটে। নিদ্রর কথা শুনে মিমি বলে উঠল, না ভাইয়া, আপনি আমাদের মাঝে কিছু বলবেন না। এটা আমার আপুর শ্বশুর বাড়ি, এখানে কিছু হবে না। ওকে আমি যা বলছি তাই করতে হবে। মিমি কথা শেষ হতে সজীব ভ্রুকুচকে মিমির দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, আমি পারবো না, যা ভাগ এখান থেকে। সজীবের ধমকে মিমি ন্যাকা কান্না ঝুড়ে দিল। তুমি আমাকে একটু ভালোবাসো না? এ বলে মিমি কাঁদতে লাগলো। মিমির এমন কান্না দেখে সজীব কপাল কুচকায়। নিদ্র বসা থেকে উঠে দাঁড়িয়ে মিমিকে বলল, মিমি, এটা তো তোমাদের বাড়ি না। বাড়িতে গিয়ে ওকে শাস্তি দিও, এখন কান্না থামাও। নিদ্রর কথা পাত্তা দিল না মিমি, সে নিজের মতো কেঁদে যাচ্ছে। সজীব মিমির ন্যাকা কান্না সহ্য করতে না পেরে চারপাশে একবার তাকালো, দেখলো সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। এটা দেখে সজীব শক্ত করে মিমিকে জড়িয়ে ধরে গালে একটা কিস বসিয়ে দিল। সাথে সাথে মিমির কান্না থেমে গেল। নিদ্র চোখ বড় বড় করে তাকালো মিমি আর সজীবের দিকে। এরপর পকেট থেকে ফোন বের করে কয়েকটা পিক তুলে নিল সজীব আর মিমির গালে কিস করে আবার ছেড়ে দিয়ে ঠিক হয়ে দাঁড়ালো সজীব দাঁড়াতেই মিমি আবার সজীবকে জড়িয়ে ধরে সজীবের গালে একটা গভীর কিস করলো। এরপর মিমি সজীবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জানু। সজীব একরাশ বিরক্তি নিয়ে বলল, আই লাভ ইউ টু। এবার ছাড় আর এখান থেকে ভাগ। সজীবের কথা শুনে মিমি সজীবকে ছেড়ে দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে সোজা মিমির কাছে স্টেজের দিকে দৌড় দিল। নিদ্র হা করে তাকিয়েছিল এতক্ষণ আর মনে মনে বলছিল, এই জেনারেশন কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ। মনে মনে এই বলে সজীবের দিকে তাকালো নিদ্র। সজীব ভেটকি মাছের মতো হাসি দিয়ে নিদ্রের দিকে তাকিয়ে আছে। নিদ্র পকেট থেকে একটা টিস্যু বের করে সজীবের দিকে বাড়িয়ে বলল, গাল থেকে লিপস্টিক মুছে নিন শালা বাবু। নিদ্রর কথা শুনে সজীব লজ্জা পেয়ে নিদ্রর হাত থেকে টিস্যু নিয়ে গাল মুছতে মুছতে গাড়ির দিকে হাঁটা ধরল। নিদ্র এটা দেখে হেসে উঠল। এরপর সেও সজীবের পিছু পিছু যেতে লাগলো। নিদ্রর গাড়ির কাছে এসে দাঁড়ালো সজীব আর নিদ্র। এদিকে এখন কেউ নেই, পুরো শান্ত পরিবেশটা, সবাই বাড়ির ভেতরে ব্যস্ত। সজীব গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। নিদ্র সজীবের পাশে দাঁড়ালো। নিদ্র সজীবকে কিছু বলতে যাবে তার আগেই নিদ্রর ফোন বেজে উঠল। নিদ্র পকেট থেকে ফোন বের করে দেখলো সাব্বির ভিডিও কল করেছে। নিদ্র একটা হাসি দিয়ে কল রিসিভ করলো। সাথে সাথে সাব্বির, রাহুল, জ্যাকের মুখ ভেসে উঠলো ফোনের স্ক্রিনে। সাব্বির একটা হাসি দিয়ে বলল, কি রে, কি অবস্থা তোর? ওখানে গিয়ে তো আমাদের ভুলেই গেছিস। নিদ্র একটা হাসি দিয়ে বলল, আরে কি বলিস, তোদের ভুলবো কেন? পরশু তো রাশেদের সাথে কথা হলো। নিদ্রর কথা শেষ হতেই রাহুল বলল, রাশেদকে কল করলি, বাট আমাদের একটা কলও করলি না। রাহুলের কথা শুনে নিদ্র বলল, না রে ভাই, আমি কল করিনি। রাশেদই আমাকে কল করেছে। আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই তোদের কল করতে পারিনি। নিদ্রর কথা শেষ হতে জ্যাক বলল, তা কেমন হচ্ছে তোর বিয়ে খাওয়া? শালা একা একা চলে গেলি, আমাদেরও বলতি, আমরাও যেতাম। হঠাৎ চলে আসা হয়েছে, তোদের কি করে বলবো বল। আচ্ছা, রাশেদ আর সুজন কই? ওই দুইটাতে দেখছি না কেন? নিদ্রর কথা শুনে সাব্বির বলল, রাশেদ আর সুজন হাতে চিলকে আছে। সাব্বিরের কথা শুনে নিদ্র কপাল কুচকে বলল, কেন? সাব্বির নিজের মাথা চুলকাতে চুলকাতে বলল, কি জানি ওর কোন খালা নাকি ফুপির বাসে গেছে। এইটুকু বলে সাব্বির, রাহুল, জ্যাক চোখ বড় বড় করে তিনজনে নিদ্রকে চিৎকার করে বলে উঠল, নিদ্র পেছনে তাকা। নিদ্র এদের কথা কিছু বুঝতে না পেরে পিছনে তাকাতে যাবে, অমনি নিদ্র মাথায় কেউ কিছু দিয়ে জোরে আঘাত করলো। নিদ্র টাল সামলাতে না পেরে সামনের দিকে 4-5 পা এগিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল। হাতের ফোনটা তার থেকেও 2-3 হাত দূরে গিয়ে পড়লো। হঠাৎ এমন হয় সজীব আটকে উঠল। সজীব চারপাশে তাকিয়ে দেখলো 6-7টা ছেলে হাতে মোটা শক্ত লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সজীব দৌড়ে নিদ্রকে গিয়ে ধরলো। নিদ্র কাঁপা কাঁপা হাতে নিজের মাথার পিছনে হাত দিয়ে আবার সামনে এনে ঘোলাটে চোখে দেখলো রক্ত। সজীব নিদ্রকে 2 হাত দিয়ে ধাক্কাতে ধাক্কাতে বলল, ভাইয়া উঠো, তাড়াতাড়ি উঠো, এরা তোমাকে মারতে। সজীব আর কিছু বলার আগে একটা ছেলে এসে সজীবের বাম হাত ধরে সেখান থেকে ছেড়ে ফেলে দিল। সজীব ছিটকে গিয়ে পড়লো দাঁড়িয়ে থাকা একটা গাড়ির সামনে। ফলশ্রুতিতে সজীবের কপাল ফেটে রক্ত বেরোতে লাগলো, মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। সজীব মাথা 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে হেলতে দুলতে বাড়ির ভেতরের দিকে দৌড় দিল। এদিকে ছেলেগুলো নিদ্রকে ইচ্ছে মতো মারতে লাগলো। নিদ্রকে দাঁড়ানো পর্যন্ত সুযোগ দিচ্ছে না। একটা ছেলে গিয়ে মাটি থেকে নিদ্র ফোন হাতে নিল। ছেলেটার মুখ সাব্বিরের ফোনের স্ক্রিনে ভেসে উঠতে সাব্বির চিৎকার করে বলে উঠল,
কুত্তার বাচ্চা, আমার বন্ধুর কিছু হলে তোদের একটা কেউ ছাড়বো না। সাব্বিরের কথা শুনে ছেলেটি উচ্চস্বরে হেসে দিয়ে বলল, কিছু করতে পারলে করে দেখা, তোর বন্ধুকে আজ চিরদিনের জন্য শুয়ে দিব। এই বলে ছেলেটি নিদ্র ফোন মাটিতে জোরে ছুঁড়ে মারল। ফলশ্রুতিতে ফোনটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সাব্বির, রাহুল, জ্যাক আতকে উঠল ছেলেটির কথা শুনে। সাব্বির নিজের ফোন ক্লাবের ফ্লোরে ছুঁড়ে মারল। এরপর চিৎকার দিয়ে দাঁড়িয়ে বলল, জেট, ইমিডিয়েটলি আমাদের সেখানে যাওয়ার ব্যবস্থা কর। ছাড়বো না একটা কেউ, সব কয়টাকে কুপিয়ে রক্তের বন্যা বইয়ে দিব। সাব্বিরের কথা শেষ হতে জ্যাক আর রাহুল হুড়মুড়িয়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। অতঃপর 3টা মাইক্রো আর 2 বাস ভর্তি ছেলে পেলে নিয়ে সাব্বির, রাহুল, জ্যাক রওনা দিল নিদ্রর চাচা বজলুরের বাড়ির উদ্দেশ্যে। মিম, অনেক সময় তো হলো, এবার আমাদের যাওয়া দরকার। নীলার কথা শুনে মিমের মুখ কাদো কাদো হয়ে গেল। সে কাদালো কণ্ঠে আস্তে করে বলল, আপু আর একটু বসো না, আবার কবে দেখা হবে না হবে। মিমের কথা শুনে নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে বোকা, কবে দেখা হবে মানে? তুমি আমাকে তোমার ফোন নাম্বার দিয়ে দিও, তাহলে প্রতিদিন তোমার সাথে এই মতে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো। এই বলে নীলা সামনে তাকাতে আটকে উঠল, কারণ সজীব নিজের মাথা 2 হাত দিয়ে চেপে ধরে হেলতে দুলতে স্টেজের দিকে এগিয়ে আসছে, আর তার কপাল থেকে রক্ত অঝরে ধারায় পেয়ে পড়ছে। সজীব স্টেজের সামনে এসে ধপাস করে মাটিতে পড়ে গেল। তৃপ্তি ভাইয়ের এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে স্টেজ থেকে নেমে দৌড়ে এসে সজীবকে জড়িয়ে ধরল। এরপর হাউমাউ করে কেঁদে উঠল। তৃপ্তির হাতে রক্ত লাগতে সে কাপা কাপা হাতে নিজের চোখের সামনে হাত আনলো। রক্ত দেখে তৃপ্তি সেখানে জ্ঞান হারায়। নীলা সজীবকে টেনে এনে কপালে কাটা জায়গায় শক্ত করে ডান হাত দিয়ে চেপে ধরল। সজীবের এমন অবস্থা দেখে মিম নীলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মিমি তো হাউমাউ করে কাঁদছে। মানুষ ভিড় জমে গেল সেখানে। সজীব এখনো অজ্ঞান হয়নি। সে কাপা কাপা গলায় বাহিরের দিকে হাত দেখিয়ে নীলাকে বলল, পরি, ভাইয়াকে ওরা মেরে ফেলবে। সজীব এই বলে অজ্ঞান হয়ে যায়। সালমার বজলুর এখনো কোনো কিছু টের পায়নি, কারণ তারা দোতলায় নিলয়ের মার রুমে বসে নিলয়ের মায়ের সাথে কথা বলছে। নীলা সজীবের কথা কিছু বুঝতে পারল না। এদিকে লোকজন ভিড় করে আছে। তখন একটা ছেলে দৌড়ে সেখানে এসে হাঁফাতে হাঁফাতে চিৎকার করে বলল, এই আপনারা এখানে জড়ো হয়ে আছেন, আর ওদিকে একটা ছেলেকে 6 থেকে 7টা ছেলে মিলে রক্তাক্ত বানিয়ে ফেলছে। ছেলেটির চিৎকার দেখে আটকে উঠল সবাই। নীলা যে ছেলেটির সাথে কথা বলতে গিয়ে সজীবের হাতে ধরা খেলো, সে ছেলেটি কোথা থেকে দৌড়ে এসে অপর ছেলেটিকে বলল, কি হয়েছে জয়, এমন করে চিৎকার করছিস কেন? ছেলেটির কথা শুনে জয় বলল, এমন ওইখানে একটা ছেলেকে কয়েকটা ছেলে মিলে অনেক মারধর করছে। ছেলেটাকে বাঁচাতে হবে ভাই, না হলে ছেলেটাকে মেরে ফেলবে ওরা। জয়ের কথা শুনে ইমন বলল, তাহলে দেরি করছিস কেন, চল তাড়াতাড়ি। এই বলে ইমন আর তার সব বন্ধুরা দৌড় দিল। ছেলেটার কথা শুনে নীলার বুক ধড় করে উঠল। সে আনমনে বলে উঠল, নিদ্র নয় তো? এই বলে নীলা চিৎকার করে বলে উঠল, ইকরা, সামিয়া, তোমরা প্লিজ তৃপ্তির আম্মুকে খুঁজে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও, ফাস্ট। নীলার কথা শুনে সামিয়া আর ইকরা সালমাকে খুঁজতে বেরিয়ে গেল। আর নীলা সজীবকে কোলে নিয়ে দাঁড়িয়ে মিমকে বলল, মিম, তুমি একটু সুইটির দিকে খেয়াল রেখো, আমি সজীবকে নিয়ে বাইরে যাচ্ছি। মিম তৃপ্তিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে সায় দিল। নীলা সজীবের কেটে যাওয়া কপাল শক্ত করে ডান হাত দিয়ে চেপে ধরে কোলে নিয়ে বাড়ির বাইরে দিকে হাঁটা ধরল। নীলার পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে। সামিয়ার ইকরা সালমাকে পুরো বাড়ি খুঁজে শেষে নীলার মায়ের রুমে হুড়মুড়িয়ে প্রবেশ করলো। সামিয়ার ইকরার অবস্থা দেখে সালমা বলল, কি হয়েছে তোমাদের? তোমাদের এই অবস্থা কেন? সালমার কথা শুনে সামিয়া কাঁদতে কাঁদতে বলল, আন্টি, সজীবকে কে যেন মারছে, ওর কপাল থেকে রক্ত বেরোচ্ছে। সামিয়ার কথা শুনে সালমা যেন আকাশ থেকে পড়লেন। একমাত্র ছেলে কিছু হলে তিনি বাঁচবেন কি করে? সালমা সামিয়ার কথা শুনে সেখানে আর বসে না থেকে দোল লাগালেন। বজলুর তো সামিয়ার কথা শুনে আগেই বেরিয়ে গেছেন। মিম তৃপ্তির চোখে মুখে পানি ছিটা দিচ্ছে। মিমের ননদ পানি নিয়ে আসছে। চোখে মুখে পানি পড়তে ধরফড়ে উঠে বসলো তৃপ্তি। এরপর মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল তৃপ্তি। মিম, আমার ভাই, আমার ভাই। আর কিছু বলতে পারছে না তৃপ্তি, শুধু আমার ভাই বলে কেঁদে যাচ্ছে। বজলু সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো লোকজন ভিড় করে আছে। তিনি তাড়াতাড়ি ভিড় ঠেলে গিয়ে দেখেন তৃপ্তি মিমকে জড়িয়ে ধরে কাঁদছে। বজলু তাড়াতাড়ি মেয়ের পাশে গিয়ে বসে মাথায় হাত রেখে বলল, কি হয়েছে মা, সজীব কই? বজলুর গলায় আওয়াজ পেয়ে তৃপ্তি মিমকে ছেড়ে দিয়ে বজলুরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বজলু কিছু বুঝতে পারছে না, এখানে একটু রক্ত পড়ে আছে। বজলুর বুকটা ধরত করে উঠল। সালমা হুড়মুড়ি ভিড় ঠেলে ভেতরে এসে চিৎকার করে বলল, আমার ছেলে কোথায়? মিম কাঁদো কাঁদো সুরে বলল, আন্টি, নীলা আপু সজীবকে নিয়ে বাইরের দিকে গেছেন। মিম কথা শুনে সালমার সেখানে দাঁড়িয়ে না থেকে পাগলের মতো বাহিরে গিয়ে
দৌড় দিলেন। সাথে তৃপ্তি, বজলু, ইকরা, সামিয়ার বাকি সবাই, শুধু মেম যেতে পারেনি। সালমা গাড়ির কাছে এসে দেখলো নীলা সজীবকে কোলে নিয়ে দম ধরে একদিকে অপলকভাবে তাকে বসে আছে। সালমা তাড়াতাড়ি দৌড়ে সেখানে যায়। সেখানে গিয়ে সামনে তাকাতে সালমার মাথা ঘুরে পড়ে যেতে নিলে ইকরা ধরে ফেললো। তবে সালমা অজ্ঞান হয়েছে এটা ঠিক। তৃপ্তি সেখানে এসে তৃপ্তি আবার অজ্ঞান হয়ে যায়। তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরল সামিয়া। বজলুর দৌড়ে গাড়ির পাশে পড়ে থাকা নিড্র রক্তাক্ত দেহ জড়িয়ে ধরল। এরপর নিড্রর গালে মুখে আস্তে আস্তে চাপড় দিতে লাগলেন। মুখে কিছু বলতে পারছেন না তিনি, মুখের ভাষা যেন হারিয়ে গেছে বজলুরের। তখন ইমন দৌড়ে আবার সেখানে এসে দাঁড়ালো। ইমন, জয় আর তার বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে হাতে লাঠি নিয়ে ছেলেগুলোকে তাড়া করছিল, কিন্তু ধরতে পারেনি একটা ছেলেকেও। ইমন তাড়াতাড়ি নিড্রর পাশে বসে নিড্রর হাত ধরে তার হাতের পালস চেক করে বলল, আরে ছেলেটা এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি গাড়িতে তুলুন, হসপিটালে নিয়ে যেতে হবে। ইমনের কথায় হুঁশ ফিরে নীলার। সে বসা থেকে সজীবকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, প্লিজ আপনারা কেউ কিছু করুন, প্লিজ হেল্প করুন। নীলার কথা শুনে ইমন নীলার দিকে তাকালো। এরপর চোখ নামিয়ে বজলুরের উদ্দেশ্যে ইমন বলল, আঙ্কেল একে ধরুন, গাড়িতে তুলতে হবে, যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে, ভেঙে পড়লে হবে না আঙ্কেল। এই বলে ইমন নিড্রর রক্তাক্ত শরীর ধরলো। সাথে আরো কয়েকজন মিলে নিড্রকে একটা মাইক্রোতে পিছনে সিটে উঠালো। সেই মাইক্রোতে তৃপ্তি, সালমা, সজীবকেও তুলল। ইকরা ধরে আছে সালমাকে, সামিয়া ধরে আছে তৃপ্তিকে, নীলা সজীবকে কোলে নিয়ে বসলো। বজলুর আর ইমন ধরে আছে নিড্রকে। ইমন জয়কে উদ্দেশ্য করে বলল, জয় তুই সামনে ড্রাইভারের পাশে বস। ইমনের কথা শুনে জয় ড্রাইভারের পাশে বসে পড়ল। ইমন এখানে একটা হসপিটালের নাম বলল, আর ড্রাইভার সেই হসপিটালে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল। বজলুর একদম স্তম্ভ হয়ে বসে আছে, তার মুখে কোনো ভাষা নেই। কিছু মিনিটের মধ্যে কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছেন না তিনি। ভাই, একেবারে শেষ করে দিয়েছিস শালা। ফোনের অপর পাশে ছেলেটির কথা শুনে তৃপ্তির হাসি হেসে উঠল নীরব। এরপর ছেলেটিকে বলল, তা তোদের টাকা কখন নিবি? কেটে যা ঠোঁটের কোণে মলম লাগাতে লাগাতে বলল নীরব। নীরবের কথা শুনে ছেলেটি বলল, ভাই সন্ধ্যার পর আসবো, টাকা রেডি রাখিয়েন। ঠিক আছে, সন্ধ্যার পর মাঠে চলে আসিস, টাকা পেয়ে যাবি। ছেলেটি নীরবের এই কথা শুনে একটু হেসে বলল, আচ্ছা ভাই, আমি আপনার জন্য ওয়েট করব। আচ্ছা, এখন তাহলে রাখছি। ঠিক আছে ভাই। ছেলেটি কথা শেষ হওয়ার আগে নীরব কল কেটে দিল। এরপর নীরব দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে উচ্চ স্বরে হেসে উঠল। নীরবের হাসি যে নিলয়ের কানে পৌঁছে গেছে এটা নীরব টের পায়নি, কারণ নিলয় নীরবের রুমের দরজার পাশে দাঁড়িয়েছিল। এতক্ষণ ছেলেটির সাথে বলা সব কথা নিলয় শুনছিল। নীরবের কথা শেষ হতে নিলয় নীরবের রুমের দরজা ধাক্কা দিয়ে বলল, নীরব দরজা খোল। নিলয়ের গলার আওয়াজ শুনে নীরব থমথমে খেয়ে দরজার দিকে তাকায়। নিলয় আবার দরজা ধাক্কা দিয়ে কঠিন গলায় বলল, দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? নিলয়ের এই কথা শুনে নীরব তাড়াতাড়ি রুমের দরজা খুলে দিল। দরজা খুলতেই নিলয় নীরবের শার্টের কলার চেপে ধরে বলল, তোর মতো জানোয়ারকে আমি আমার বাড়িতে জায়গা দিয়েছি, এটাই আমার বড় ভুল হয়েছে। এই বলে নিলয় নীরবের শার্টের কলার চেপে ধরে রুম থেকে টেনে বের করে নিয়ে আসলো। আর নীরব নিলয়ের হাত ধরে বলল, নিলয়, কাজটা তুই ভালো করছিস না, আমি তোর বন্ধু, তোর উচিত আমাকে সাহায্য করা, আর তুই তা না করে আমাকে অপমান করছিস। নীরবের কথায় পাত্তা না দিয়ে নিলয় নীরবের শার্টের কলার ধরে টেনে বাড়ির মেন দরজার কাছে নিয়ে এসে নীরবকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বলল, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে, তোর এই মুখ কখনো আর আমাকে দেখাবি না, তোর মতো বন্ধু থাকা চেয়ে না থাকা ভালো। এই বলে নিলয় আবার দোতলায় এসে নীরবের রুমে এসে নীরবের সবকিছু লাগেজে ভরে আবার নিচে নামলো। নিলয় মেন দরজার কাছে এসে দেখলো নীরব দাঁড়িয়ে নিজের গা ঝাড়ছে। নিলয় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়েছিল নীরব। নিলয় বড় দুইটা লাগেজ আর একটা গাড়ির চাবি নীরবের দিকে ছুঁড়ে মেরে বলল, তোর সবকিছু এই দুইটা লাগেজে আছে, এবার তুই তোর গাড়ি নিয়ে দয়া করে এখান থেকে চলে যা, তোর মুখ দেখতেও আমার এখন ঘৃণা হচ্ছে। এই বলে নিলয় পিছন ঘুরে সেখান থেকে নিজের রুমে চলে আসলো। আর নীরব এই অপমান মুখ বুঝে শুয়ে গেল। ভরা মেহমানে ঘেরা বাড়িতে অপমানিত হয়েছে নীরব। সব মেহমান কেমন করে যেন তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব আর দেরি না করে তার লাগেজ আর গাড়ির চাবি মাটি থেকে তুলে নিলয়ের বাড়ি থেকে বেরিয়ে আসলো। নীরব ভেবেছিল সে চুপি চুপি কাজটা করে যাবে আর নিলয় টেরও পাবে না, কিন্তু নিলয় সবসময় নীরবের উপর চোখ রেখেছিল। নীরব এটা জানত না। নীরব নিজের গাড়িতে লাগেজ দুটো তুলল। এরপর সে ড্রাইভিং সিটে বসে রাগী দুঃখে অপমানে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। বিকেল 5টা বাজে। হসপিটালের সামনে সে মাইক্রো দাঁড় করালো মাইক্রো ড্রাইভার। ইমন, জয় আর বজলু নিড্রকে কোলে তুলে হসপিটালের ইমার্জেন্সি ক্যাবিনে নিয়ে গেল। আর নীলা সজীবকে কোলে তুলে তাদের পিছু পিছু ইমার্জেন্সিতে সজীবকে নিয়ে আসলো।
তৃপ্তি আর সালমার এখনো জ্ঞান ফিরেনি। ইকরা সালমাকে ধরে বসে আছে মাইক্রোতে, আর তার পাশে সামিয়া তৃপ্তিকে জড়িয়ে ধরে বসে আছে। কিছুক্ষণ পর নীলা হসপিটালের দুজন স্টাফকে নিয়ে এসে সামিয়াকে বলল, সামিয়া তুমি একটু সরে বসো, এরা আন্টিকে আর সুইটিকে কেবিনে নিয়ে যাবে। নীলার কথা অনুযায়ী সামিয়া তৃপ্তিকে সিটের সাথে হেলান দিয়ে শুয়ে দিয়ে মাইক্রো থেকে বেরিয়ে আসলো। সামিয়া বেরিয়ে আসতে দুজন স্টাফ তৃপ্তিকে একটা ট্রলিতে তুলে হসপিটালের একটা ক্যাবিনে নিয়ে আসলো, সাথে সালমাকেও। সালমা আর তৃপ্তিকে এক ক্যাবিনে রাখা হলো। ইকরার সামিয়া তৃপ্তি আর সালমাকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে বসে রইল। কিছুক্ষণ পর নীলা একজন ডক্টর নিয়ে এসে তৃপ্তি আর সালমাকে চেক আপ করতে বলল। ডক্টর তৃপ্তি আর সালমাকে চেক আপ করে একটা ইঞ্জেকশন লিখে দিল আর বলল, এই বলে ডক্টর চলে গেল ক্যাবিন থেকে। সামিয়া আর ইকরা চুপচাপ বসে আছে, একটা আতঙ্কের মধ্যে আছে সামিয়া আর ইকরা। নীলা বুঝে গেছে যা করার তার একাই করতে হবে। নীলা ক্যাবিন থেকে বেরিয়ে দেখলো একটা চেয়ারে বজলুর মাথা নিচু করে বসে আছে। নীলা বজলুরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আঙ্কেল এভাবে ভেঙে পড়লে তো চলবে না, আপনাকে শক্ত হতে হবে। এই ইনজেকশনগুলো লাগবে, একটু তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন আঙ্কেল। হাতে থাকা ইঞ্জেকশনের কাগজ বজলুরের দিকে বাড়িয়ে দিয়ে বলল নীলা। নীলার কথা শুনে মাথা তুলে নীলার দিকে তাকালো বজলুর। এরপর নীলার হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেলেন তিনি। নীলার সেখানে দাঁড়িয়ে না থেকে ইমার্জেন্সি ক্যাবিনের দিকে রওনা দিল। নীলা কেবিনে এসে দেখলো ইমন একজন ডক্টরের সাথে কথা বলছে, আর জয় তাদের পাশে দাঁড়িয়ে আছে। নীলা ইমনের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি, নিদ্র আর সজীব কোথায়? নীলার কথা শুনে পিছনে ঘুরে তাকালো ইমন। ইমন নীলাকে দেখে বলল, আপনি এখানে কেন? আপনাকে তো বলেছি আন্টি আর ওই মেয়ের সঙ্গে থাকতে। নীলা ইমনের কথা শুনে রিনরিনিয়ে বলল, সামিয়া আর ইকরাকে বসিয়ে এসেছি আন্টি আর তৃপ্তির পাশে। আপনি প্লিজ বলুন নিদ্র আর সজীব কোথায়? ইমন একটা ফস করে নিঃশ্বাস ছেড়ে বলল, ওদের অপারেশন রুমে নিয়ে গেছে। আপনি প্লিজ বাইরে গিয়ে আঙ্কেলকে সান্ত্বনা দিন, আর এদিকটা আমি সামলে নেব। আপনি? নীলাকে থামিয়ে ইমন বলল, আমি একজন ডক্টর, ওকে? আপনি প্লিজ ওদিক দেখুন আর এদিক আমার উপর ছেড়ে দিন। কিন্তু আবারও নীলাকে থামিয়ে ইমন বলল, বলছি তো আমি সামলে নেব। আর বিষয়টা এত জটিল নয় যতটা আমি ভেবেছিলাম। ওরা ঠিক হয়ে যাবে তো? মুখটা মলিন করে বলল নীলা। নীলার এমন ফেস দেখে ইমন বলল, হ্যাঁ ঠিক হয়ে যাবে, কারো কিচ্ছু হবে না। আমি এখানে আছি, আপনারা যান। ওকে। এই বলে নীলা সেখান থেকে বেরিয়ে আসলো। নীলা ইমার্জেন্সির কেবিন থেকে বেরিয়ে দেখলো বজলুর হাতে ইঞ্জেকশন নিয়ে লম্বা লম্বা পা ফেলে এদিকে এগিয়ে আসছে। বজলুর নীলার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই নাও মা ইনজেকশন, আর কিছু লাগবে? বিচলিত হয়ে বলল বজলুর। নীলা বজলুরকে বলল, আঙ্কেল আপনি প্লিজ শান্ত হন, কারো কিছু হবে না। আমি ডক্টরের সাথে কথা বলছি, আপনি আমার সাথে আসুন। এই বলে নীলা হাঁটতে লাগলো আর বজলু নীলার পিছু পিছু হাঁটতে লাগলো। দুজন এসে তৃপ্তি আর সালমাকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে আসলো। সামিয়া আর ইকরা দুজনে চুপচাপ বসে আছে। নীলা বজলুরকে একটা চেয়ার দেখিয়ে বলল, আঙ্কেল আপনি এখানে এখন চুপচাপ বসে থাকুন, আর বাকি সব আমি দেখছি। নীলার কথা মতো বজলুর চেয়ারে বসে পড়লো। নীলা আবার কেবিন থেকে বেরিয়ে রিসেপশনের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, 9 নম্বর কেবিনে একজন নার্স পাঠিয়ে দিবেন প্লিজ। রিসেপশনের একটা ছেলে নীলার কথা শুনে বলল, ও হ্যাঁ, আপনি তাহলে রোগীর লোক, ইনজেকশন এনেছেন? হ্যাঁ, আপনি প্লিজ একজন নার্স পাঠিয়ে দিন। ওকে, আপনি যান, আমি পাঠিয়ে দিচ্ছি। নীলা ছেলেটির কথা শুনে আবার পেছন ঘুরে কেবিনে চলে আসলো। নীলার পিছু পিছু একজন নার্সও এসে কেবিনে ঢুকলো। নার্স তৃপ্তি আর সালমাকে ইঞ্জেকশন পুশ করে দিয়ে বলল, পাক্কা 2 ঘন্টা ঘুমোবে এনারা এখন, আপনারা কেউ ডিস্টার্ব করবেন না প্লিজ। সবাই কেবিন থেকে বেরিয়ে রিসেপশনের সামনে চেয়ারগুলোতে গিয়ে বসুন। নার্স এই বলে কেবিন থেকে বেরিয়ে গেল। নীলা সামিয়া আর ইকরা বলল, সামিয়া ইকরা চলো বাইরে গিয়ে বসতে হবে, আন্টি আর সুইটিকে একটু রেস্ট নিতে দাও। নীলাই বলে আবার বজলুর দিকে তাকিয়ে বলল, আঙ্কেল বাইরে চলুন, ওখানে গিয়ে বসি, তৃপ্তি আর আন্টি রেস্ট নিক। নীলার কথা শুনে বজলুর কাঁপা কাঁপা গলায় বলল, আমার ছেলে। নীলা বজলুরের কাছে গিয়ে বজলুরের হাত ধরে বলল, আঙ্কেল সজীবের কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখছে ওকে, আপনি প্লিজ ভেঙে পড়বেন না। এখন চলুন এখান থেকে, আন্টি আর তৃপ্তিকে রেস্ট নিতে দিন। এই বলে নীলা বজলুরের হাত ছেড়ে দিয়ে সামিয়া আর ইকরাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো। বজলুর বসা থেকে উঠে ঘুমন্ত অজ্ঞান তৃপ্তির মুখে আলতো করে হাত রেখে বলল, আজ আমার এই দিনের জন্য যে দায়ী তাকে আমি কখনো ক্ষমা করব না রে মা।
এরপর বজলুর সালমার দিকে তাকিয়ে বলল, ছাড়বো না আমি তাকে, যে আমার আপনজনদের কষ্ট দিচ্ছে। এই বলে চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে আসলো বজলুর। এরপর নীলা, সামি আর ইকরার পাশে গিয়ে বসে পড়লেন তিনি। নীলা বারবার অপারেশনের রুমের দিকে তাকাচ্ছে। লাল রঙের বাল্ব চলছে অপারেশনের রুমের দরজার উপরে।